ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি যেটা বলেছিলাম তোমাদের ক্লাস 12 যে সাজেশন দিয়েছিলাম 5টা ইউনিটের 5টা ভিডিও করে দেবো বলেছিলাম সাজেশনের। আজ প্রথম ভিডিও। তবে আমি ইউনিট 1-এর ভিডিও করতে যে যেটা দেখলাম, ইউনিট 1-এর ভিডিওটা দুটো ভাগে ভাগ করে করতে হবে। অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের জননের একটা ভিডিও আর মানুষের জনন এবং জননগত স্বাস্থ্য মিলে একটা ভিডিও। তো আমি প্রথমে আজকে সপুষ্পক উদ্ভিদের জননের থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন দিয়েছিলাম, দেখবে দিনশেক কাকে বলে। দিনশেক কাকে বলে বলতে গেলে উত্তরটা যখন লিখতে যাবে দিনশেক পদ্ধতি, তখন প্রথমে দিনশেকের সংজ্ঞাটা দেবে। খুব খুব ইম্পর্টেন্ট। সংজ্ঞাটা এইভাবে লিখবে যে একই স্ত্রী লিঙ্গধরের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ধরনের স্ত্রী জনন কোষের সঙ্গে যখন দুটি পুংগ্যামেটের মিলন বা নিষেক হয় তখন তাকে দিনশেক বলে। কারণ এই দিনশেক নামটা হয়েছে কেন সেটাই বলতে হবে। দিনশেক বলা হচ্ছে দুটো শুক্রাণু অর্থাৎ দুটো পুংগ্যামেট, দুটো স্ত্রী জনন কোষ, একটা ডিম্বাণু আর একটা নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে বলে একে দিনশেক বলা হয় থাকে। তাহলে দিনশেক বলার পেছনে কারণ হচ্ছে দুবার নিষেক। দুটো নিষেক কোথায় কোথায় ঘটছে না, একটা পুংগ্যামেট শুক্রাণু আমাদের ডিম্বাণুকে নিষিক্ত করে, আর একটা পুংগ্যামেট শুক্রাণু আমাদের স্ত্রী যে লিঙ্গধর তার যে আরেকটা আমাদের স্ত্রী কোষ নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। তাহলে প্রথমে সংজ্ঞাটা দিলাম, তারপর তুমি ওর সঙ্গে একটু লিখে দিতে পারো যে এটা আমাদের গুপ্তবীজী শস্যাল উদ্ভিদের ক্ষেত্রে একমাত্র ঘটে। একটা উদাহরণ দিতে পারো, ধান বা গমের ক্ষেত্রে ঘটে। তারপর পদ্ধতিটা আসবে। পদ্ধতি আমি তোমাদেরকে একটু বলি, সাদরা বইয়ের যে দিনশেক পদ্ধতি দেওয়া আছে সেটা খুবই ছোট, সেটা লিখলে 3 নাম্বার বা 4 নাম্বার দিবে না। 3 নাম্বার বা 4 নাম্বার পেতে গেলে যেটা লিখতে হবে সেটা দেবে নিষেক। দিনশেকের জাস্ট আগেটাতে নিষেক যে পদ্ধতি আছে সেইটা লিখবে। দেখবে পয়েন্ট করে করা আছে। প্রথম হচ্ছে কি, আমাদের পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে পতিত হয়, অর্থাৎ আমাদের পরাগরেণু উৎপন্ন হলো, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরাগরেণুটা বেরিয়ে এসে গর্ভমুণ্ডে পড়লো, যাকে বলা থেকে পরাগযোগ। তারপর গর্ভমুণ্ডে পড়ে কি হলো, 3 নাম্বার পয়েন্ট, না আমাদের গর্ভমুণ্ডে পড়ে সেখানে পরাগরেণুটা গর্ভমুণ্ডে রস শোষণ করলো। তারপর কি হলো না, অন্তঃপ্রাচীরটা পরাগরেণুর অন্তঃপ্রাচীর বা ইন্টাইনের বৃদ্ধি ঘটলো। বৃদ্ধিটা এতটাই ঘটলো যে ইন্টাইনটা বহিঃপ্রাচীরের ছিদ্রপথে বেরিয়ে এলো বৃদ্ধি পেয়ে এবং পরাগ নালী তৈরি করলো। সেই পরাগ নালীটা আমাদের কোন পথে আসছে না, আমাদের গর্ভমুণ্ডে পড়ে গর্ভদণ্ড দিয়ে আসছে। কোন দিকে আসছে না, ডিম্বাশয়ের দিকে আসছে। তাহলে গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বাশয়ের দিকে এসে ডিম্বকের কাছে উপস্থিত হলো। এরপর ডিম্বক ভাবো, এটা এই ডিম্বকের এই দিকটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, এদিকটা হচ্ছে ডিম্বক মূল, এটা হচ্ছে ডিম্বক প্রাচীর। কোন দিকে হয়ে ঢুকবে তার উপর 3টে শর্ট কোশ্চেন হবে। তোমাদের এটাও ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি। যদি ছিদ্রপথে পোর হয়ে ঢুকে তাহলে হচ্ছে পোরোগ্যামি, যদি মূল পথে ঢুকে তাহলে হচ্ছে চেলাজোগ্যামি, যদি প্রাচীর ভেদ করে ঢুকে তাহলে হচ্ছে আমাদের যেটা বলবো মেসোগ্যামি। আর এই যে আমাদের স্ত্রী লিঙ্গধরের মধ্যে দুটো সহকারী কোষ আছে যার মধ্যে ডিম্বাণুটা আছে, এই সহকারী কোষগুলো এই পরাগ নালীটাকে আকর্ষণ করে, অর্থাৎ এই শুক্রাণুগুলোকে ইনভাইট জানায় ডিম্বাণুর দিকে আসার জন্য। তো যখন আমাদের ধরলাম এই পোর পথেই ঢুকেছে, পোর পথে ঢুকে এসে আমাদের এইখানে অবস্থান করবে, নালী কোষ এসে আমাদের যে সহকারী কোষ, একটা সহকারী কোষকে ধাক্কা করবে এবং নালী কোষটাও ধ্বংস হয়ে যাবে, আমাদের সহকারী কোষটাও ধ্বংস হয়ে যাবে। তখন ঘটনাটা কি ঘটবে না, তখন ঘটনাটা ঘটবে আমাদের এই যে শুক্রাণুটা, সেই শুক্রাণুটা এসে কি করবে না, ডিম্বাণুকে নিষিক্ত করবে, অর্থাৎ হাপ্লয়েড শুক্রাণু হাপ্লয়েড ডিম্বাণুকে নিষিক্ত করে তৈরি করবে কি টুয়েন জাইগোট। এই টুয়েন জাইগোটটাই পরবর্তী দিনে আমাদের টুয়েন ভ্রূণে পরিণত হবে। এবং তোমাদের ভ্রূণের যে উৎপত্তি সেটাও আমি তোমাদের দিয়েছি, সাজেশনের মধ্যে আছে, সেটা আমি পরে আলোচনা করে দিচ্ছি। আর একটা যে শুক্রাণু আছে সেই শুক্রাণুটা এসে আমাদের টুয়েন নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। আমাদের টুয়েন নির্মিত নিউক্লিয়াস সেটা একটা হাপ্লয়েড শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে তৈরি করবে কি 3n শস্য। তাহলে এই যে দুটো নিষেক এটাকে বলা হয় থেকে দ্বিনিষেক। জাস্ট এই কথাগুলোকে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে হবে আর এই ছবিটা এঁকে দিতে হবে। তাহলে প্রথম সংজ্ঞা, দ্বিতীয় কোথায় ঘটে, 3 নাম্বার ধাপগুলো, প্রথম পরাগরেণু উৎপাদন, দ্বিতীয় নাম্বার পরাগরেণু হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হওয়া, 3 নাম্বার গর্ভমুণ্ডে পড়ে গর্ভদণ্ড দিয়ে আসা এবং গর্ভমুণ্ডে রস শোষণ করে অন্তঃপ্রাচীর আমাদের বড় হয়ে বৃদ্ধি পেয়ে পরাগ নালী তৈরি করা, বহিঃপ্রাচীরের ছিদ্রপথে বেরিয়ে সেটা গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বাশয় দিকে আসছে। ডিম্বাশয়ের এসে ডিম্বক রন্ধ্র হয়ে বা ডিম্বক মূল হয়ে বা ডিম্বক প্রাচীর হয়ে ভ্রূণস্থলীতে প্রবেশ করা বা স্ত্রী লিঙ্গধরে প্রবেশ করা। এবং স্ত্রী লিঙ্গধরের যে দুটো স্ত্রী জনন কোষ, একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে নির্মিত নিউক্লিয়াস, দুটোকে দুটো শুক্রাণু নিষিক্ত করছে বলে একে দ্বিনিষেক বলা হয়ে থাকে। ক্লিয়ার? এছাড়াও এটার একটা খুব ভালো ভিডিও আমার করা আছে, তোমরা যদি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যে প্লে লিস্ট সেখানে যাও তাহলে এই ভিডিওটা দেখতে পাবে।
নেক্সট এইটা সম্পর্কিত যে ছোট কোশ্চেন গুলো বলেছিলাম, যেমন হচ্ছে পোরোগেমি কাকে বলে, মেসোগেমি কাকে বলে, চেলাজোগেমি কাকে বলে, তোমরা পেয়ে গেলে এর থেকে উত্তর। যদি ডিম্বক রন্ধ্র দিয়ে তার পোর পথে প্রবেশ করে তাকে বলবো পুরোগেমি। যদি এই নালীটা আমাদের ডিম্বকের মধ্যে ডিম্বকে প্রবেশের সময় যদি এই মূল পথে প্রবেশ করতো তাহলে হচ্ছে চেলাজোগেমি, আর যদি আমাদের প্রাচীর পথে প্রবেশ করতো তাহলে হচ্ছে মেসোগেমি। এই হচ্ছে এর উত্তর। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন বলা হয়েছিল ইতর পরাগযোগের অভিযোজন ও কৌশল। ইতর পরাগযোগের জন্য কি কি অভিযোজন হতে হবে বা কি কি কৌশল হতে হবে। আমরা স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ পরস্পর বিপরীত, অর্থাৎ কৌশলগুলোও বিপরীত আর তোমার যে অভিযোজন সেগুলোও বিপরীত। যেমন স্বপরাগযোগের ক্ষেত্রে কি পড়েছিলাম যে উভয় লিঙ্গ ফুল হতে হবে, তেমনি ইতর পরাগযোগের প্রথম কৌশল বা প্রথম অভিযোজন হবে কি না হচ্ছে তোমার ফুলটাকে এক লিঙ্গ হতে হবে, অর্থাৎ এক লিঙ্গ ফুল হলে ইতর পরাগযোগ ঘটবেই ঘটবে, কারণ সেই ক্ষেত্রে তো সেই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়তে পারে না। তাহলে এক লিঙ্গটা হচ্ছে আমাদের ইতর পরাগযোগের সব থেকে ভালো বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর যে আমাদের ইতর পরাগযোগের বৈশিষ্ট্য সেটা হবে কি না হচ্ছে ডাইকোগেমি। ডাইকোগেমি মানে হচ্ছে বিষম পরিণতি, অর্থাৎ পুংকেশরটা যদি আগে পরিণত হয়ে যায় গর্ভকেশরের থেকে, বা উল্টোটাও হতে পারে গর্ভকেশরটা আগে পরিণত হয়ে গেল পুংকেশরের থেকে। তাহলে এই যে ডাইকোগেমি বা বিষম পরিণতি এটা দুই প্রকার, প্রপুং পরিণতি যাকে পোটান্ডি বলা হয়ে থাকে আর প্রস্ত্রী পরিণতি যাকে পোটোগাইনি বলা হয়ে থাকে। এগুলোও খুব খুব ইম্পর্টেন্ট। যেমন বিষম পরিণতির ইংরেজি হলো ডাইকোগেমি, এই ডাইকোগেমি কাকে বলে সেটাও করতে পারে, বা পোটান্ডি কাকে বলে, পোটোগাইনি কাকে বলে সেটাও পড়তে পারে, সঙ্গে উদাহরণগুলো পড়তে পারে। তাহলে প্রপুং পরিণতি কার দেখা যায় না জোবার ক্ষেত্রে, এটার মানে হচ্ছে কি পুংকেশরটা আগে পরিণত হওয়া। পোটোগাইনি জিনিসটা কি না প্রস্ত্রী পরিণতি, অর্থাৎ আগে গর্ভকেশর পরিণত হয়, কার দেখা যায় রজনীগন্ধা। তাহলে আমরা এখনো পর্যন্ত দুটো অভিযোজন বা কৌশল পেলাম, একটা হচ্ছে এক লিঙ্গটা বা ডাইক্লিনি, এই ডাইক্লিনিটাও খুব ইম্পর্টেন্ট। এক লিঙ্গটাকে ডাইক্লিনি বলা হয়ে থাকে। এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? কুমড়োর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, লাউয়ের ক্ষেত্রে পাওয়া যায়, পটলের ক্ষেত্রে পাওয়া যায়। এই সমস্ত উদ্ভিদদের ক্ষেত্রে এক লিঙ্গটা বা ডাইক্লিনির জন্য ইতর পরাগযোগ ঘটে। আর বিষম পরিণতি বা ডাইকোগেমি কাদের ক্ষেত্রে ঘটে না জোবার ক্ষেত্রে ঘটে, সেটাকে আমরা পোটান্ডি বা পুং পরিণতি বলি। আর পোটোগাইনি যেটা আমাদের রজনীগন্ধার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সে অস্ত্রী পরিণতি। তারপর হচ্ছে হার্কোগেমি। হার্কোগেমি জিনিসটা কি না হার্কোগেমি হচ্ছে সসঙ্গম বিরোধী, যেটা আমাদের ঘেটু ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারপরে যে অসমরূপতা বা হেটারোমরফিজম, এই ক্ষেত্রে কি হয় না এই ক্ষেত্রে ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের যে আকৃতি সেটা বিষম আকৃতি হয়, অর্থাৎ পুংকেশরটা খুব উপরে কিংবা গর্ভকেশরটা খুব উপরে, ফলে রেণু সেই গাছের বা সেই ফুলের রেণু সেই ফুলে পড়তে পারে না, অর্থাৎ দুজনকার মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায়। আর হতে পারে সবন্ধাত্মতা, এর ফলেও যেমন আমাদের চা রাসনা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে হয়, একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও কার্যকর হয় না। তাহলে এইগুলো হলো আমাদের কি ইতর পরাগযোগের কৌশল। এবং এই ইতর পরাগযোগের কৌশলের সঙ্গে যে ছোট প্রশ্নগুলো বলেছিলাম সেগুলো হয়ে গেল সমপরিণতি, কিস্টোগেমি। কিস্টোগেমিটা হচ্ছে আমাদের স্বপরাগযোগের ক্ষেত্রে, আর হচ্ছে হোমোগেমি মানে সমপরিণতি স্বপরাগযোগের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি সমপরিণতি যেটাকে বলা হয় হোমোগেমি, আর কিস্টোগেমি বা অনুমিলন। আর ইতর পরাগযোগের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে বা এই অভিযোজনগুলোর সঙ্গে কি কি ছোট প্রশ্ন আসতে পারে, যেমন এক লিঙ্গতা বা ডাইক্লিনি, বিষম পরিণতি বা ডাইকোগেমি, আর হচ্ছে সেই ডাইকোগেমিটা হচ্ছে আবার পোটান্ডি পোটোগাইনি, সসঙ্গম বিরোধীকে বলা দেখে হার্কোগেমি। তাহলে শর্ট কোশ্চেনও জানতে পারলে, তার উদাহরণ এবং বড় কোশ্চেনও জানতে পারলে। এরপরের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা। যদি একটা সুবিধা বা একটা অসুবিধা লিখতে বলে কি লিখবে সেটা আমি বলছি। ইতর পরাগযোগের একটা যদি সুবিধা বলে সেটা হচ্ছে কি না এই পরাগযোগের মাধ্যমে যে অপত্য তৈরি হবে তার মধ্যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে। এবার যদি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, ভেদ বা প্রকরণ হয়, তাহলে তার থেকে আমরা ভেঙিয়ে আবার 5টা পয়েন্ট করতে পারবো। যে যদি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় তাহলে পরিবর্তিত পরিবেশে সহজে অভিযোজিত হতে পারবে, অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধকারী ক্ষমতা বৃদ্ধি পাবে, অভিব্যক্তিতে সাহায্য করবে, জীববৈচিত্র্য সৃষ্টিতে সাহায্য করবে, নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করবে, অর্থাৎ সে সব দিক থেকে উন্নত হবে। এটা হচ্ছে ইতর পরাগযোগের সুবিধা। কি সুবিধা বললাম? একটা নতুন বৈশিষ্ট্যের আগমন। আর যদি বলে অসুবিধা কি ইতর পরাগযোগের? অসুবিধা একটাই, সেটা হচ্ছে আমাদের বাহকের প্রয়োজন। ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুকে এক ফুল থেকে আরেক ফুলকে যে নিয়ে যাবে সেটা বাহক লাগবে। সেই বাহকগুলো জীবজ হতে পারে অজীবজ হতে পারে, কিন্তু বাহক তো লাগবে, বায়ু লাগবে বা জল লাগবে, অজীবজ বাহক। আর বাহক আমাদের যদি জীবজ বাহক হয় সেই ক্ষেত্রে পতঙ্গ, বিভিন্ন ধরনের আমাদের পাখি, বিভিন্ন পিঁপড়ে, শামুক, মানুষ, বিভিন্ন বাহক। কারোকে তো কারোকে পরাগরেণুটাকে এক ফুল থেকে আরেক ফুলকে নিয়ে যেতে হবে।
তাই ইতর পরাগযোগের সব থেকে প্রবলেম হচ্ছে দুটো ফুলের মধ্যে যে যোগাযোগ, তার জন্য বাহকের প্রয়োজন, এটা প্রবলেম। আর কি প্রবলেম না, আর একটা প্রবলেম হচ্ছে যে দুটো ভিন্ন গাছ দরকার, একটা ফুল থেকে আরেকটা গাছকে যেতে হবে, একটা ফুলের থেকে আরেকটা ফুলে, এটাও একটা প্রবলেম। অর্থাৎ দু ধরনের পুষ্প প্রয়োজন। আর কি প্রয়োজন হতে পারে না, এক্ষেত্রে পরাগরেণুর প্রচুর অপচয় ঘটতে পারে। তাহলে এগুলো হলো অসুবিধা। অর্থাৎ সোজা কথায় স্বপরাগযোগের যেগুলো সুবিধা সেগুলো ইতর পরাগযোগের অসুবিধা, আর স্বপরাগযোগের যেগুলো অসুবিধা সেগুলো ইতর পরাগযোগের সুবিধা করে নেবে। দুজনকার মধ্যে যদি পার্থক্য পড়ে এগুলো দিয়ে সুবিধা অসুবিধা দিয়ে করে দিতে পারবে, সংজ্ঞাটা দিয়ে দিলে, উদাহরণ দিয়ে দিলে, তাহলেই পার্থক্য হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে যে স্বপরাগযোগ। স্বপরাগযোগের ক্ষেত্রে আমাদের অটোগেমি আর গেইটোগেমি। অটোগেমিকটা কি না, একই ফুলের মধ্যে হলে অটোগেমি। আর গেইটোগেমিটা কি না, একই গাছের দুটো ফুলের মধ্যে হলে গেইটোগেমি। অপরপক্ষে ইতর পরাগযোগ যেটাকে আমরা ভাগ করেছিলাম অ্যালোগেমি আর জেনোগেমি। যদি একই প্রজাতির মধ্যে হয় তাহলে হচ্ছে জেনোগেমি, আর যদি ভিন্ন প্রজাতির দুটো গাছের মধ্যে হয় তাহলে হচ্ছে অ্যালোগেমি। তারপরে দেখো প্রশ্ন পড়েছিলাম ডিম্বকের গঠন লিখো। ডিম্বকের গঠনটা এতটা ইম্পর্টেন্ট নয়, তবু ডিম্বকের গঠন বলতে আমাদের সবার বাইরে থাকে ডিম্বাশয়, তার ভিতরে থাকে আমাদের ডিম্বক। সেই ডিম্বকটা আমাদের এদিকে ডিম্বক যে আমাদের নাভি, সেই মাধ্যমে আমাদের এই ডিম্বাশয়ের সঙ্গে এইখানটা যুক্ত থাকে। আর এই ডিম্বকের আবার এই যে প্রাচীরগুলো আছে, এই প্রাচীরগুলো এইভাবে আছে আমাদের ডিম্বক প্রাচীর। তো তার ডিম্বক প্রাচীরটা শেষ পর্যন্ত কমপ্লিটলি ভাবে থাকে না এখানে, ওই জন্য এখানে যে ছিদ্রটা থাকে তাকে বলা থেকে আমাদের ডিম্বক রন্ধ্র। তাহলে আমাদেরকে ডিম্বকের গঠন জানতে গেলে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিম্বক বৃন্ত, তারপর হচ্ছে ডিম্বক নাভি, তারপর হচ্ছে ডিম্বক মূল, তারপর হচ্ছে ডিম্বক ত্বক, তারপর হচ্ছে ডিম্বক রন্ধ্র, তারপর হচ্ছে ভ্রূণ পোষক। এই ভ্রূণ পোষকটা খুব ইম্পর্টেন্ট, ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে। ভ্রূণ পোষককে ইংরেজিতে নিউসেলাস বলে। ডিম্বকের ভ্রূণস্থলীকে বেষ্টন করে যে কোলা থাকে তাকে ভ্রূণ পোষক কোলা বা নিউসেলাস বলা হয় থাকে। এবং এই নিউসেলাসটা টুয়েন প্রকৃতির। টুয়েন, এই প্রশ্নটা অনেক সময় পড়ে যে নিউসেলাস কি প্রকৃতির, ভ্রূণ পোষক কোলা কি প্রকৃতির, অর্থাৎ হচ্ছে ডিপ্লয়েড, টুয়েন প্রকৃতির হয়ে থাকে। তাহলে নিউসেলাস কি বা ভ্রূণ পোষক কোলা কি না, ডিম্বকের ভ্রূণস্থলীকে বেষ্টন করে যে কোলা থাকে তাকে ভ্রূণ পোষক কোলা বলা হয় থাকে। তার ভিতরে আছে কি ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী তো আমরা জানি স্ত্রীলিঙ্গধর, যেটাকে আমাদের বলা হয় থাকে ভ্রূণস্থলী। এর উপর দিকে তিনটে কোষ থাকে, দুটো সহকারী কোষ, একটা ডিম্বাণু, তিনজনকে একত্রে গর্ভযন্ত্র বলা হয় থাকে। মধ্যে দুটো হাফপ্লয়েড কোষ মিলিত নির্মিত নিউক্লিয়াস তৈরি করে, আর নিচের দিকে তিনটে প্রতিপাদক কোষ থাকে, যাদেরকে একত্রে প্রতিপাদক কোষ সমষ্টি বলে। তাহলে এটাও আমাদের ডিম্বকের গঠনের মধ্যেই এলো। তাহলে ডিম্বকের গঠনের মধ্যে আমাদের ভ্রূণস্থলীর গঠন আমরা এমনিতেই জানি, ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, আমাদের যে ডিম্বক নাভি, এই যে গঠনগুলো জাস্ট একটু করে বলে দিলে গঠনটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে পরাগরেণু এবং গর্ভকেশরের প্রতিক্রিয়া, অর্থাৎ গর্ভপত্র বলা চলে এটাকে, কারণ গর্ভকেশরের একক হচ্ছে গর্ভপত্র। এটাও শর্ট কোশ্চেন হিসেবে খুব ইম্পর্টেন্ট যে গর্ভপত্র কার একক বা গর্ভকেশরের একক কি, সেটা হচ্ছে গর্ভপত্র। তো এই যে পরাগরেণু এবং গর্ভপত্র বা গর্ভকেশরের যে প্রতিক্রিয়া, সেই জিনিসটা কেমন ভাবে লিখবে, এটা আর কিছু নয়, শুধুমাত্র পরাগ যোগ যেটা আমরা পড়েছি সেটাকে একটু বাগিয়ে গুছিয়ে লিখতে হবে। যে আমাদের পরাগধানী মধ্যস্থ পরাগ রেণুটা যে গর্ভমুণ্ডে পতিত হলো, গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর সেই গর্ভমুণ্ডের রস শোষণ করে সেই পরাগরেণুর অঙ্কুরোদ্গম শুরু হবে, অর্থাৎ অন্তঃপ্রাচীরটা বড় হয়ে বহিঃপ্রাচীরের ছিদ্রপথে যে পরাগ নালী সৃষ্টি করবে না করবে না, সৃষ্টি করে সেটা গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বাশয়ের দিকে নিষেকের জন্য আসবে না আসবে না, এই ব্যাপারটাকে আমাদের এই ঘটনাটা বলে। যদি তোমাদেরকে সংজ্ঞাকারে এটা বলি তাহলে হচ্ছে সক্রিয় পরাগ গর্ভকেশরের উপর পতিত হওয়ার পর যে ঘটনাক্রমে মাধ্যমে পরাগ নালিকা সৃষ্টি করে তাকে সাধারণভাবে পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া বলে। তাহলে আরেকবার আমি বলছি, সক্রিয় পরাগ গর্ভকেশরে পতিত হওয়ার পর যে ঘটনাক্রমের মাধ্যমে পরাগ নালিকা সৃষ্টি করে তাকে সাধারণভাবে পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া বলে। এটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যদি একই প্রজাতির হয় তবেই একমাত্র পুষ্টিরস শোষণ করে পরাগ নালী তৈরি করে ভিতর দিকে আসবে। যদি পরাগ রেণুটা অ্যাক্টিভ হয় তবেই সম্ভব হবে, ইনঅ্যাক্টিভ পরাগ রেণুর ক্ষেত্রে হবে না। তাহলে এগুলো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেটা তোমাদের বইয়ে দেখবে 2-3টে পয়েন্টের মধ্য দিয়ে করা আছে। তবে এইটা যদি পড়ে তাহলে প্রথমেই তার সংজ্ঞাটা এটা লিখবে, যেটা আমি সংজ্ঞাটা বললাম, তারপরে ওই কয়েকটা প্রশ্ন পয়েন্ট দিয়ে করে দেবে। পরাগ রেণু কেমন ভাবে পড়লো, তারপরে সেখানে পুষ্টিরস শোষণ করলো কিনা, তারপর পরাগ নালী কেমন ভাবে তৈরি করলো, বা এক্ষেত্রে কোনগুলো হবে কোনগুলো হবে না, এই ব্যাপারটা করবে। যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ফল এবং বীজের তাৎপর্য। ফল এবং বীজের তাৎপর্য আমরা কিভাবে লিখবো? দেখো, এটা আমরা ধরি না যে এরকম কোনো প্রশ্ন পড়তে পারে। ফলের তাৎপর্য কি?
না ফল বীজকে ঢেকে রাখে, এটা তার গুরুত্ব বা তাৎপর্য। আমাদের ফলের মাধ্যমে উদ্ভিদ তার বংশ বিস্তার করে। ফল এক জায়গা থেকে আরেক জায়গায় যে সেই ফল থেকেই তো নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে ফলের ত্বক সবুজ রং হয়, সুরক্ষিত থাকে, আর এটা একটা কৌশল। এবং সবুজ রঙের ত্বক সালোক সংশ্লেষ ঘটাতে পারে, এটাও একটা তার তাৎপর্য। একটা করে করলেই হবে। আর বীজের তাৎপর্য কি? একই রকম ভাবে বীজের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে। বীজের সঞ্চিত খাদ্যবস্তু নতুন চারাগাছের খাদ্য সরবরাহ করে, যতদিন না চারাগাছ স্বনির্ভর না হচ্ছে। এই বীজের মাধ্যমেও আমাদের উদ্ভিদের বিস্তার ঘটে। তাহলে দুটো করলেই হবে, বীজ বিস্তার দুটো একটা একটা করে করলেই হবে। তারপরে প্রশ্ন হচ্ছে কি, অ্যাপোমিক্সিসি এমফিমিক্সিসি। তোমরা খুব ভালোভাবে জানো অ্যাপোমিক্সিসি কি, এমফিমিক্সিসি কি। অ্যাপোমিক্সিসি কাকে বলে? না নিষেক ছাড়াই অঙ্গজ জনন বা অযৌন জনন পদ্ধতিতে যদি কোনো উদ্ভিদ বংশ বিস্তার করে, তখন তাকে বলা থেকে অ্যাপোমিক্সিসি। অর্থাৎ সোজা কথায় অ্যাপোমিক্সিসি মানে হচ্ছে আমাদের অযৌন জনন। সেটা অঙ্গজ জনন হতে পারে, সেটা অযৌন জনন হতে পারে। আর এমফিমিক্সিসিটা কি? এমফিমিক্সিসিটা হচ্ছে আমাদের যৌন জনন, যে প্রক্রিয়ায় দুটো ভিন্নধর্মী গ্যামেটের মিলন ঘটে, তাকে বলা হয় থেকে এমফিমিক্সিসি। তাহলে অ্যাপোমিক্সিসি এবং এমফিমিক্সিসি হলো বহুগুণতা। বহুগুণতাটা কি? না একটা ডিম্বকের মধ্যে, এই যে ডিম্বক, সেই ডিম্বকের মধ্যে একটা ভ্রূণস্থলীতে যদি একাধিক ভ্রূণ উৎপন্ন হয়, তাকে বহুগুণতা বলা হয়। অর্থাৎ একটা বীজে একাধিক ভ্রূণ, এইটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের মেকি বহুগুণতা, আর একটা হচ্ছে প্রাকৃতিক বহুগুণতা। তো যদি একটা ভ্রূণস্থলীর মধ্যে একাধিক ভ্রূণ হয়, তখন তাকে প্রাকৃতিক বহুগুণতা বলা হয় থাকে। আর যদি একটা ডিম্বকের মধ্যে একাধিক ভ্রূণস্থলীর মধ্যে একাধিক ভ্রূণ হয়, তখন তাকে মেকি বহুগুণতা বলে। তাহলে বহুগুণতা শুধু যদি বলে তাহলে কি হবে? না একটা বীজের মধ্যে একাধিক ভ্রূণকে বহুগুণতা বলে। সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক আর মেকি। প্রাকৃতিক বলতে কি? না একটা ডিম্বকের মধ্যে একটা ভ্রূণস্থলীর মধ্যে একাধিক ভ্রূণ, এটা হচ্ছে প্রাকৃতিক, যেটা আমাদের ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, পাইনাস, সাইকাস, নিটাম এদের ক্ষেত্রে। আর যেটা মেকি বহুগুণতা, সেটা কি? না সেটা আমাদের এরকম হয়, একটা ডিম্বকের মধ্যে একাধিক ভ্রূণস্থলী, তার মধ্যে একাধিক ভ্রূণ, সেটাকে মেকি বহুগুণতা বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের কি, পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি? না পার্থেনোজেনেসিস হচ্ছে আমাদের বলা থেকে না নিষেক ছাড়াই যখন ডিম্বাণু বা গ্যামেট সরাসরি অপত্য সৃষ্টি করে। যেমন দেখো, এটার থেকে আমাদের যে মৌমাছির লিঙ্গ নির্ধারণটাও তোমাদের একটু বোঝানো হয়ে যাবে। আমাদের যে রানী মৌমাছি, সে রানী মৌমাছি কি করে? না সে হাপ্লয়েড ডিম্বাণু ত্যাগ করে, কিন্তু রানী মৌমাছি নিজে তো ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড আমাদের রানী মৌমাছি হাপ্লয়েড ডিম্বাণু ত্যাগ করলো। এই ডিপ্লয়েড ডিম্বাণুগুলো যদি আমাদের হাপ্লয়েড শুক্রাণু কর্তৃক নিষিক্ত হয়, তাহলে হাপ্লয়েড শুক্রাণু কর্তৃক হাপ্লয়েড ডিম্বাণু নিষিক্ত হলো, তৈরি হলো কি? না 2n জাইগোট বাদে মৌমাছি। তো এই যে ডিপ্লয়েড যে মৌমাছিটা তৈরি হলো, এই ডিপ্লয়েড মৌমাছিটা হলো স্ত্রী মৌমাছি। এই স্ত্রী মৌমাছির মধ্যে যে রয়্যাল জেলি খেতে পেল, সে হলো কি? না হচ্ছে রানী, সে রানী হয়ে গেল। আর যারা রয়্যাল জেলি খেতে পেল না, তারা হলো কি? শ্রমিক, অর্থাৎ বন্ধা শ্রমিক তৈরি হলো তারা। অপরপক্ষে যদি রানী মৌমাছির এমন কিছু ডিম্বাণু হলো, যে ডিম্বাণুগুলো শুক্রাণু লাভ করলো না, কিন্তু সেই ডিম্বাণুর থেকে অপত্য মৌমাছি তৈরি হলো, সেই হাপ্লয়েড বিশিষ্ট যে অপত্য মৌমাছি তৈরি হয়ে গেল, অর্থাৎ পুরুষ মৌমাছি। এই পুরুষ মৌমাছিগুলো হলো কি? না হচ্ছে নিষেক ছাড়া তৈরি। এইভাবে নিষেক ছাড়া যদি কোনো জীব তৈরি হয় হাপ্লয়েড অর্থাৎ ডিম্বাণুর থেকে, তখন সেটাকে আমরা বলবো কি? না হচ্ছে পার্থেনোজেনেসিস। তাহলে পার্থেনোজেনেসিস হচ্ছে নিষেকবিহীন ডিম্বাণু থেকে যখন অপত্য সৃষ্টি হয়, সেটাকে বলা হয় থেকে পার্থেনোজেনেসিস। তাহলে পার্থেনোজেনেসিসের উদাহরণ হবে পুরুষ মৌমাছি। স্ত্রী মৌমাছি কিন্তু পার্থেনোজেনেসিসের মধ্যে নয়। তাহলে আমরা অনেক সময় বলে দিই যে মৌমাছি হচ্ছে আমাদের অপুংজনীয় উদাহরণ, সেটা কিন্তু ভুল। অপুংজনীয় উদাহরণ হলো কি? না হচ্ছে পুরুষ মৌমাছি, কারণ পুরুষ মৌমাছি এভাবে সৃষ্টি হয় নিষেক ছাড়াই। আর এটা যখন তোমাদের আমাদের মৌমাছি লিঙ্গ নির্ধারণে পড়বে, তখন এই জিনিসটা কি লিখবে? তখন একটা কথা প্রথমে উপরে উল্লেখ করতে হবে যে মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা হচ্ছে হাপ্লোডিপ্লন্টিক, অর্থাৎ হাপ্লয়েড হলে হচ্ছে পুরুষ, ডিপ্লয়েড হলে হচ্ছে স্ত্রী। সে স্ত্রীর আবার যে রয়্যাল জেলি খেতে সে রানী, যে রয়্যাল জেলি খাবে না সে হচ্ছে বন্ধা শ্রমিক। তারপরে কি আছে দেখো, পার্থেনোকার্পি। একইভাবে যখন ডিম্বাস আমাদের উদ্ভিদের যখন ডিম্বাশয় এটাকে বাইরের থেকে উদ্দীপিত করে সেই ডিম্বাশয়টাকে ফলে কনভার্ট করে দেওয়া হয় নিষেক ছাড়াই। তাহলে নিষেক ছাড়াই আমাদের বীজবিহীন যে ফল উৎপাদন হয়, বাইরের থেকে উদ্দীপনা প্রয়োগ করে ডিম্বাশয়টাকে যে ফলে পরিণত করা হয়, তাকে বলা হয় থেকে পার্থেনোকার্পি। এটা দুটো প্রকার হয়ে থাকে, ভেজিটেটিভ আর স্টিমুলেটিভ। তো
এইভাবে নিষেক ছাড়া যখন ডিম্বাশয় ফলে পরিণত হয় তখন তাকে পার্থেনোকার্পিক বলা হয় থাকে। পার্থেনোকার্পিক ফলের অনেক উদাহরণ আছে, আঙ্গুর, কলা, আনারস, কমলা, বিভিন্ন ক্ষেত্রে করা হয় থাকে। বীজবিহীন ফল হয়, তবে এর ভবিষ্যৎ হচ্ছে কি না, এই ফলগুলোর থেকে নতুন অপত্য তৈরি হতে পারে না, কারণ নিষেক হয় না যেহেতু, এখানে বীজ তৈরি হয় না যেহেতু, বীজবিহীন বৃহৎ আকৃতির ফল তৈরি হয়। তারপরে আছে কি পেরিসপাম। পেরিসপাম, পেরিসপামের বাংলা হচ্ছে পরিভ্রূণ, অর্থাৎ ভ্রূণ পোষক কলা থেকে উৎপন্ন পৌষ্টিক কলা, তাকে বলা হয় থেকে পেরিসপাম। তারপরে আছে দেখো ছোট প্রশ্ন কি নিউসেলাস। নিউসেলাস জিনিসটা কি? নিউসেলাসকে বলা হয় থেকে ভ্রূণ পোষক কলা, অর্থাৎ ডিম্বকের ভ্রূণস্থলীকে বেষ্টন করে যে কলা থাকে তাকে ভ্রূণ পোষক কলা বলা হয় থাকে, বা নিউসেলাস। এটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। তাহলে নিউসেলাস আর পেরিসপাম দুটোই শর্ট প্রশ্ন আসতে পারে, এক এক লাইনে লিখতে হবে। ভ্রূণপোষক হচ্ছে ডিম্বকের ভ্রূণস্থলীকে বেষ্টন করে যে কলা থাকে তাকে ভ্রূণপোষক কলা বলা থাকে। আর পেরিসপাম হচ্ছে বাংলাতে হচ্ছে পরিভ্রূণ, ভ্রূণ পোষক কলা থেকে উৎপন্ন পৌষ্টিক কলাকে বলা হয় থেকে পরিভ্রূণ বা পেরিসপাম। তারপরে কি আছে দেখো ভ্রূণস্থলী। ভ্রূণস্থলীর গঠন তো তোমরা দেখলে, ভ্রূণস্থলীর মধ্যে কি কি থাকে। তারপরে কি আছে চালতা এবং আপেলের ভোজ্য অংশ কণগুলি, অর্থাৎ চালতা এবং আমাদের যে আপেল তার ভোজ্য অংশ কণগুলো, এগুলো হচ্ছে অপকৃত যে ফলগুলো আছে সেই অপকৃত ফলের কোন কোন অংশগুলো আমাদের চালতার মধ্যে প্রবেশ করে, আপেলের মধ্যে প্রবেশ করে, সেই জিনিসটা দেখে নেবে, তাহলে এটা বলতে পারবে। তারপর আছে গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র আগেই বলেছি যে আমাদের যে ভ্রূণস্থলী, সেই ভ্রূণস্থলী দুটো সহকারী কোষ এবং ডিম্বাণুকে একত্রে গর্ভযন্ত্র বলা হয় থাকে। তারপর প্রকৃত এবং অপ্রকৃত ফল কাকে বলে, উদাহরণ দাও। প্রকৃত ফল হচ্ছে যদি কোনো ফুলে শুধুমাত্র ডিম্বাশয়টা ফল গঠন করে তখন তাকে প্রকৃত ফল বলা হয় থাকে, যেমন আম, জাম এইগুলো। এই ক্ষেত্রে ফুলের ডিম্বাশয় ছাড়া অন্য কোনো স্তবক অংশগ্রহণ করে না ফুলের মধ্যে। অপরদিকে যদি কোনো ফুলের ডিম্বাশয় ছাড়া বাকি অন্য স্তবকও অংশগ্রহণ করে ফল তৈরির সময়, অর্থাৎ কোনো ফলের মধ্যে ডিম্বাশয় ছাড়াও ফুলের অন্য স্তবকগুলো অংশগ্রহণ করে, তখন তাকে অপ্রকৃত ফল বলা হয় থাকে। যেমন হচ্ছে কাঁঠাল, আনারস এইগুলোর ক্ষেত্রে তাদেরকে অপ্রকৃত ফল বলা হয় থাকে। তারপর হচ্ছে স্পোরোস্পোরেলিন কি, রেণু চতুষ্টয় কি, গর্ভপত্র কি, এই তিনটের উত্তর আমি তোমাদেরকে বলছি। দেখো এরপরের প্রশ্ন হচ্ছে স্পোরোস্পোরেলিন। স্পোরোস্পোরেলিনটা হচ্ছে আমাদের পরাগ রেণুর বহিঃ প্রাচীরে অবস্থিত একটা নিষ্ক্রিয় কিন্তু অত্যন্ত কঠিন রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত, তাকে স্পোরোস্পোরেলিন বলা হয় থাকে। এটা সাধারণত ফ্যাটি অ্যাসিড থাকে এবং ক্যারোটিনয়েড থাকে। এটা আমাদের কি হয় না, এটা আমাদের পরাগ রেণুকে বাইরের থেকে প্রোটেকশন দেয়, অর্থাৎ বাইরের কোনো আঘাত, কাদা, তাপ, ঠান্ডা এর থেকে পরাগ রেণুকে রক্ষা করে। এবং এই স্পোরোস্পোরেলিন এক প্রকার বর্ণ এবং গন্ধ সৃষ্টি করতে সাহায্য করে পরাগ রেণুর জন্য। তাহলে স্পোরোস্পোরেলিন হচ্ছে আমাদের পরাগ রেণুর বহিঃপ্রাচীরে অবস্থিত একটা উপাদান। কি দ্বারা গঠিত এটা না, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং ক্যারোটিনয়েড দ্বারা গঠিত। এটা পরাগ রেণুর বর্ণ এবং গন্ধ সৃষ্টিতে সাহায্য করে এবং পরাগ রেণুকে সুরক্ষা প্রদান করে। এইখানে তোমরা পোলেন কিটটাও পড়বে। পোলেন কিটটা কি না, পরাগ আমাদের যেগুলো পতঙ্গ পরাগী ফুল তাদের পরাগ রেণুর বাইরে এক প্রকার হলুদ চটচটে তৈলাক্ত পদার্থ থাকে যাকে পোলেন কিট বলে। এটা মূলত লিপিড এবং ক্যারোটিনয়েড দ্বারাই গঠিত হয় এবং এই পোলেন কিট আমাদের পতঙ্গদের হাতে পায়ে লেগে যেতে সাহায্য করে পরাগ রেণুকে, যেটা পরাগ যোগে সাহায্য করে। তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি রেণু চতুষ্টয়। রেণু চতুষ্টয়টা কি না, আমাদের পুংরেণু মাতৃকোষ যেটা আছে, পুংরেণু মাতৃকোষ, সেই পুংরেণু মাতৃকোষ কি প্রকৃতির হয় না, টুয়েন প্রকৃতির হয়, ডিপ্লয়েড টুয়েন প্রকৃতির। এটা মিওসিস সেল ডিভিশন হয়ে আমাদের মিওসিস কোষ বিভাজনে বিভাজিত হয়ে চারটা পুংরেণু তৈরি করে। এই যে চারটা হাপ্লয়েড পুংরেণু তৈরি হলো, সেই চারটা পুংরেণু একটা ক্যালজ প্রাচীরের দ্বারা আবৃত থাকে। এই চারটা পুংরেণুর এই ক্যালজ প্রাচীরের মধ্যে আবৃত এই গঠনটাকে বলা থেকে রেণু চতুষ্টয়, অর্থাৎ চারটা রেণু একত্রে থাকে বলা থেকে রেণু চতুষ্টয়। তাহলে পুংরেণু মাতৃকোষ ডিপ্লয়েড যেটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটি হাপ্লয়েড পুংরেণু তৈরি করে। এগুলো হচ্ছে প্রত্যেকটাই হাপ্লয়েড, চারটা হাপ্লয়েড পুংরেণু তৈরি করে। এই পুংরেণুগুলো একটা ক্যালজ প্রাচীরের দ্বারা আবৃত থাকে, অর্থাৎ চারটা পুংরেণু একত্রে আবৃত থাকে। এই গঠনটাকে অর্থাৎ চারটা পুংরেণুকে একত্রে বলা হয় থেকে কি রেণু চতুষ্টয়। তারপর হচ্ছে গর্ভপত্র। গর্ভপত্র হচ্ছে কি না, গর্ভকেশরের একক, অর্থাৎ গর্ভপত্র হচ্ছে গর্ভকেশরের একক। তারপরে দেখো প্রশ্নটা আছে কি বায়ু পরাগী এবং পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং মেলাকোফিলির উদাহরণ দাও। মেলাকোফিলি হচ্ছে শামুকের দ্বারা যে পরাগযোগ তাকে মেলাকোফিলি বলা হয় থাকে। মেলাকোফিলি হচ্ছে আমাদের কচু, মানকচু এদের ক্ষেত্রে শামুক পরাগযোগ ঘটায়। আর যেটা বলছে বায়ু এবং পতঙ্গ, আমি বলেছিলাম বায়ুটা হচ্ছে অজীবজাত আর পতঙ্গটা হচ্ছে জীবজ। এই অজীবজ দিকে তোমরা দুটো লিখতে পারো, এটা হচ্ছে বায়ু যেমন হবে তেমনি হবে জল। আর এইটার দিকে তোমাদের জীবজের দিকে কীট পতঙ্গ, মৌমাছি, তারপর হচ্ছে পিঁপড়ে, শামুক, মানুষ, সমস্ত কিছু জীবজের দিকে লিখতে পারো।
তো এদের ক্ষেত্রে দেখো এই যেটা অজীবজ, এদের ক্ষেত্রে যেমন দেখো বর্ণ না থাকলেও চলবে, তাহলে বর্ণহীন। তারপরে গন্ধ না থাকলেও চলবে, অর্থাৎ গন্ধহীন। তারপরে 3 নম্বর হচ্ছে মকরন্দ বা মধুহীন। এইগুলো অজীবজ বাহকের ক্ষেত্রে দরকার হয় না, সেটা জলের ক্ষেত্রেও বায়ুর ক্ষেত্রেও। কিন্তু এদের ক্ষেত্রে যেটা দরকার হয় সেটা হচ্ছে রেণুটাকে হালকা হতে হবে, কারণ রেণুটা আমাদের যদি হালকা হয় তাহলে আমাদের জল এবং বায়ুর দ্বারা বাহিত হতে পারবে। 5 নম্বর হবে এদের রেণুটার আমাদের শক্ত আবরণে আবৃত হয়, যাতে সহজে নষ্ট না হয়। আর 6 নম্বরে হবে কি না, এদের রেণুর সংখ্যাটা অপেক্ষাকৃত বেশি উৎপন্ন হবে, কারণ এই ক্ষেত্রে রেণুর অপচয়টাও বেশি হয়। অজীবজ বাহকেরা তো অন্যদিকে নিয়ে চলে যেতে পারে, বায়ু অন্যদিকে বসছে, তাহলে প্রচুর সেদিকে রেণুর অপচয় হয়ে যেতে পারে। জলের ঢেউ অন্যদিকে যাচ্ছে, তার জলের প্রচুর অপচয় হতে পারে। তাহলে এইগুলো হলো। আর 7 নম্বরে বলবো আমরা কি না, এই ফুলগুলো ছোট হলেও চলবে, কারণ এর মধ্যে তো কোনো আমাদের জীবজ জিনিসকে প্রবেশ করতে হচ্ছে না। তাহলে এইগুলো হলো কি না, এগুলো হচ্ছে অজীবজাত। তাতে তুমি বায়ুর ক্ষেত্রেও লিখতে পারো, জলের ক্ষেত্রেও লিখতে পারো, যে এর গন্ধ না হলেও চলবে, বর্ণ না থাকলেও হবে, উজ্জ্বল না হলেও হবে, মধু বা মকরন্দ না থাকলেও হবে, কিন্তু একে হালকা হতে হবে, এর শক্ত আস্তরণ হতে হবে, যাতে ভেসে যেতে পারে তার মতো অভিযোজন হতে হবে। তারপরে হচ্ছে এই সংখ্যায় অনেক বেশি উৎপন্ন হতে হবে, এই ফুলগুলো ছোট ছোট হলেও চলবে। এইগুলো হলো আমাদের বায়ু বা জলের ক্ষেত্রে লিখতে পারো, বা অজীবজাতর ক্ষেত্রে লিখতে পারো। জীবজর ক্ষেত্রে কি কি লিখতে হবে? ঠিক উল্টোগুলো। এই ক্ষেত্রে বর্ণ যুক্ত হতে হবে, কারণ বর্ণ দেখেই কোনো কীটপতঙ্গ আসবে। গন্ধ যুক্ত হতে হবে, এই ক্ষেত্রে মধু বা মকরন্দ যুক্ত হতে হবে। এই ক্ষেত্রে রেণুটার আমাদের বহিঃপ্রাচীরে যে চ্যাটচেটে পদার্থ থাকতে হবে, যাতে পতঙ্গের পায়ের সঙ্গে বা ডানার সঙ্গে লেগে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের ফুলগুলোকে একটু বড় হতে হবে, কারণ ফুলগুলোর ভিতরে পতঙ্গের প্রবেশ হবে, হয় পতঙ্গ সমঙ্গ অংশ কিংবা পতঙ্গের হাত পা ডানা কিছু প্রবেশ করতে পারে। যেমন হচ্ছে পক্ষী পরাগী, তার ক্ষেত্রে তো ফুলটাকে একটু বড় হতেই হবে, কদম বিভিন্ন ফুল যেগুলো আছে সেগুলো। এবং এই ক্ষেত্রে রেণুর সংখ্যাটা তুলনামূলক এদের থেকে কম হয়। তবে এই ক্ষেত্রে আমাদের ওই রেণুর বাইরে যে চ্যাটচেটে পোলেন কিট সেটা থাকলে ভালো হয়। এইগুলো হচ্ছে তোমাদের পতঙ্গ পরাগীর ক্ষেত্রে বলে দেবে। তাহলে সেই পতঙ্গ পরাগীর ক্ষেত্রে যেটা লিখবে সেটা জীবজন্তুদের ক্ষেত্রে লেখা চলবে, আর বায়ু পরাগী জল পরাগী যাদের লিখবে তাদেরকে অজীবজাত করবে। তাহলে অজীবজাত এবং জীবজাত এই পার্থক্যটা যদি করতে পারো, তাহলে অজীবজাত যে কোনো বৈশিষ্ট্য লিখতে পারবে, এবং জীবজাত শুধু পতঙ্গ নয়, পতঙ্গ ছাড়া অপর যাদের লিখবে তাদেরও লিখতে পারবে। আর মেলাকোফিলটা হচ্ছে কি, শামুকের পরাগযোগকে মেলাকোফিল বলা হয়ে থাকে, কচুমান কচুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপরে দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদদের যে ভ্রূণের গঠন সেটা নিয়ে আমাদের আলোচনা করতে বলেছে। দ্বিবীজপত্রী উদ্ভিদদের নিষেকের পর যে ভ্রূণ এবং শস্য উৎপন্ন হয়, দুটোই তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু তোমাদের বইয়ে ভ্রূণের গঠনটা একটু জটিলভাবে দেওয়া আছে। সেটাকে আমি পড়ে দিচ্ছি জাস্ট একটা ছোট্ট করে, সেইটাকে তোমরা মনে রাখো এবং সেটাকে পারো তো লিখে নাও। সেটা তোমরা পরীক্ষায় লিখবে, তাতেই নাম্বার পাবে। আমি চিত্রটা দিচ্ছি দেখো পাশে, আর বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদদের দ্বিনিষেক পরবর্তী প্রধান ঘটনা হলো ভ্রূণের গঠন। এই ভ্রূণের গঠন প্রথমে কেমন ভাবে শুরু করবে, যে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ জাইগোট প্রথমে আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে একটি ভিত্তিকোষ ও একটি শীর্ষকোষ বা ভ্রূণীয় কোষ গঠন করে। তাহলে আমাদের যেটা জাইগোট তৈরি হয়েছে, ডিম্বাণুটা নিষিক্ত হয়ে, সেই জাইগোট হচ্ছে একটা ডিপ্লয়েড প্রথম কোষ। সেই কোষটা আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে একটি ভিত্তিকোষ এবং একটি শীর্ষকোষ বা ভ্রূণীয় কোষ গঠন করে। এরপরের ঘটনা কি হচ্ছে না, ভিত্তিকোষটি আবার আড়াআড়ি এবং শীর্ষকোষটি লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে 4টি কোষযুক্ত টেট্রাড গঠিত হয়। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ভিত্তিকোষটি আড়াআড়ি ভাবে এবং শীর্ষকোষটি, যেটাকে আমরা বলেছিলাম ভ্রূণীয় কোষ, সেটি লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে 4টি কোষযুক্ত টেট্রাড গঠন করে। টেট্রাড কোষের ভিত্তিকোষ বিভাজিত হয়ে ভ্রূণধর কোষ গঠন করে, ভ্রূণধর কোষ গঠন করে, এবং শীর্ষকোষ বিভাজিত হয়ে 4 কোষযুক্ত কোয়াড্রেট এবং তার 4টি কোষ বিভাজিত হয়ে অক্ট্যান্ট গঠন করে। তারপরের পয়েন্ট হচ্ছে কি, অক্টেটের 8টি কোষ বিভাজিত হয়ে 16টি কোষ সৃষ্টি করে, যার 8টি অন্তঃস্তর ও বহিস্তর গঠন করে। বহিস্তর কোষ আমাদের বিভাজিত হয়ে বহিঃত্বক গঠন করে। অন্তঃস্থ কোষ ভ্রূণ, ভূমিভাজককলা, পোক্যাম্বিয়াম ইত্যাদি গঠন করে। ভ্রূণের দুদিকের কোষ থেকে বীজপত্র গঠিত হয়। তাহলে এটাকে আর একবার আমি বলছি, ছবিটার সঙ্গে মিলিয়ে নাও। জাইগোট প্রথমে আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে একটি ভিত্তিকোষ
ও একটি শীর্ষ কোষ বা ভ্রূণীয় কোষ গঠন করে। নেক্সট দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ভিত্তি কোষটি আড়াআড়ি ভাবে বিভাজিত হয় এবং শীর্ষ কোষটি লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে 4টি কোষযুক্ত টেট্রাড গঠন করে। তারপরের পয়েন্ট, টেট্রাড কোষের ভিত্তি কোষ বিভাজিত হয়ে সাসপেন্সর বা ভ্রূণধর কোষ গঠন করে এবং শীর্ষ কোষ বিভাজিত হয়ে 4 কোষযুক্ত কোয়াড্রেট এবং তারপরে 4টি কোষ আরেকবার বিভাজিত হয়ে অক্ট্যান্ট গঠন করে। তারপরের পয়েন্ট হচ্ছে অক্টেন্টের 8টি কোষ বিভাজিত হয়ে 16টি কোষ সৃষ্টি করে। তারপরের পয়েন্ট হচ্ছে যার 8টি অন্তঃস্তর এবং বহিস্তর গঠন করে। বহিস্তর কোষ বিভাজিত হয়ে বহিস্তক বা এপিডার্মিস গঠন করে এবং অন্তঃস্তর কোষ বিভাজিত হয়ে ভূমিভাজক কলা, পোকেম্বিয়াম ইত্যাদি গঠন করে। ভ্রূণের দুদিকের কোষ থেকে বীজপত্র গঠিত হয়। নেক্সট আমাদের মানুষের জনন এবং জননগত স্বাস্থ্য নিয়ে পরের দিন আসছে।